আজ অনেক দিন পর সোমনাথের চিঠি পেলাম। হ্যাঁ, 1 বছর পর। সেই গত বছর দুর্গাপুজোর পর হঠাৎ ছেলের কাছে দিল্লি চলে গেল। ছেলে, বউ, নাতনি সবাই এলো পুজোর সময়, আর পুজোর পর সোমনাথকে নিয়ে চলে গেল। তারপর থেকে যতবার ফোন করেছি বা মেসেজ করেছি, ওই এক দায়সারা গোছের উত্তর দিয়েছে, ঠিক আছি, চলছে একরকম, ইত্যাদি। কবে আসবে জিজ্ঞেস করলে সেই প্রশ্ন এড়িয়ে গেছে। আর শুধু আমি নই, আমরা বন্ধুরা সকলেই একই রকম উত্তর পেয়েছি। আজ এত দিন পর সেই সোমনাথের চিঠি। প্রিয় শশাঙ্ক, প্রথমেই জানাই বিজয়া দশমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তোমাকে লিখছি, কিন্তু এই চিঠি তোমাদের সকলের জন্য। আশা করি তুমি, নির্মাল্য, প্রদীপ সকলেই ভালো আছো। এই প্রসঙ্গে বলি, এক পাড়ায় থাকতে থাকতে আমাদের এই 4 জনের বন্ধুত্ব যে কিভাবে একদিন এত গাঢ় হয়ে গেছে তা আমরা নিজেরাও বুঝিনি। রিটায়ার্ড লাইফে এরকম বন্ধু থাকা বোধহয় আমাদের সকলের কাছেই এক বিরাট প্রাপ্তি। একমাত্র নির্মাল্য ছেলে এখানে থাকে। আমার ছেলে ইউএসএ শিকাগো শহরের বাসিন্দা। প্রদীপের 2 মেয়ে, একজন মুম্বাই, একজন জামশেদপুর। আর সোমনাথের ছেলে থাকে দিল্লি। মাঝে মাঝে আমরা সকলেই ছেলে মেয়েদের কাছে যাই, তারাও আসে। কিন্তু সত্যি বলতে প্রাণ ফিরে পাই যখন 4 জন বন্ধু একসাথে মর্নিং ওয়াক করি, সন্ধেবেলা পার্কে বসে কোনোদিন ঝালমুড়ি, কোনোদিন বাদাম ভাজা খাই। হঠাৎ কোনোদিন প্রদীপ খবর দেয় একাডেমিতে একটা ভালো নাটক হচ্ছে। সবাই মিলে, মানে আমরা 7 জন হৈ হৈ করে দেখতে যাই। হ্যাঁ, 8 নয়, 7 জন। তা প্রায় বছর 10 হলো সোমনাথের স্ত্রী মায়াবতী হঠাৎই সেরিব্রাল স্ট্রোকে মারা গেলেন। ওর বয়স তখন 48, আর সোমনাথ 52 হবে। ওর ছেলে সুমিত তখন ইঞ্জিনিয়ারিংয়ের 3rd ইয়ারে পড়ে যাদবপুরে। ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। বৌদির হঠাৎ চলে যাওয়ায় ওদের বাবা ছেলের মধ্যের বন্ধন যেন আরও নিবিড় হয়। বাবা ছেলের মধ্যে গড়ে ওঠে এক বন্ধুত্বের সম্পর্ক, যেখানে আছে ভরসা, আছে বিশ্বাস, যেন আঁকড়ে ধরে একে অপরকে। সুমিত, যে আগে কলেজে ক্লাস শেষের পর বান্ধবী, সিনেমা, খেলা, আড্ডা এসব নিয়েই মেতে থাকতো, মায়া বৌদি মারা যাওয়ার পর থেকে সে বেশিরভাগ দিনই কলেজের পর সোজা বাড়ি চলে আসতো। যতটা সময় পারত ওরা বাবা ছেলে একসাথে কাটাতো। তারপর সুমিত চাকরি পেয়ে দিল্লি চলে গেল। সোমনাথ এক প্রকার জোর করেই ওকে পাঠালো। সুমিত অনেকবার বলেছিল চেষ্টা করলে কলকাতায়ও সে চাকরি পেয়ে যাবে হয়তো। প্যাকেজটা একটু হয়তো কম হবে, কিন্তু সে বাবার সাথে কলকাতায় থাকতে চায়। সোমনাথ বলেছিল ভালো কোম্পানির চাকরি এইভাবে ছাড়া উচিত নয়। তখনও সোমনাথ চাকরি করে। অফিস থেকে ফিরে নিশ্চয়ই কিছুটা একাকিত্ব বোধ করত। আর তখন থেকেই যেন আমাদের সকলের সন্ধ্যের আড্ডা আরও বেড়ে গেল। সুমিতের এক বান্ধবী ছিল ইন্দ্রাণী। যাদবপুরেই ওদের 1 বছরের জুনিয়র ছিল। মায়াবতী যখন ছিলেন তখন থেকেই ইন্দ্রাণী ও বাড়িতে যাতায়াত করত। মায়াবতী খুব পছন্দ করতেন, ভালোবাসতেন ইন্দ্রাণীকে। ইন্দ্রাণীও পাশ করে কলকাতায় চাকরি করছিল। তারপর সোমনাথ মহা ধুমধাম করে ছেলের বিয়ে দিল। বিয়ের পর সুমিত ইন্দ্রাণীকে নিয়ে দিল্লি চলে গেল। ইন্দ্রাণীও কলকাতা অফিস থেকে বদলি হলো দিল্লি অফিসে। সুমিত ইন্দ্রাণী সোমনাথকে সঙ্গে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু সোমনাথ রাজি হয়নি। সোমনাথ বছরে 2 বার যেত, তবে ওই খুব বেশি হলে 10 থেকে 15 দিন। কিন্তু ওই কদিনেই আমরা যেন এখানে হাঁপিয়ে উঠতাম। সোমনাথের অনুপস্থিতি প্রতি মুহূর্তে আমরা যেভাবে উপলব্ধি করতাম, বলতে দ্বিধা নেই অন্য কেউ না থাকলে সেরকম হতো না। ওর অসাধারণ সেন্স অফ হিউমার আর মাঝে মাঝে অদ্ভুত অদ্ভুত হুজুগ আমাদের দলটাকে মাতিয়ে রাখত। যেমন ধরো, একদিন হঠাৎ বলল চলো আমরা আউটরাম ঘাটে গিয়ে নৌকা চড়ি, বা হঠাৎই একদিন বলল আজ রাতে খাবারের পর বেরিয়ে আইসক্রিম খেয়ে আসি। ও যখন দিল্লি যেত ওই কদিন আমরা খুব মিস করতাম ওকে। ওই কদিনেই আমরা কেমন যেন ঝিমিয়ে পড়তাম।
আর সোমনাথ ফিরলেই হই হই শুরু। সুমিত ইন্দ্রাণী যখন আসতো তখন ওদের বাড়িতে একদিন আমাদের সকলের নিমন্ত্রণ হতো। ভারী মিষ্টি মেয়ে ইন্দ্রাণী, আমাদের সকলের খুব প্রিয়। নিজে হাতে রান্না করে পরিবেশন করে খাওয়াতো, আর প্রতিবার নতুন নতুন মেনু। শুধু তাই নয়, ওরা দুজন ঘন্টার পর ঘন্টা আমাদের এই বুড়ো বুড়ির দলের সঙ্গে বসে গল্প করত। তারপর সুমিত ইন্দ্রাণীর মেয়ে হলো। নাতনিকে পেয়ে সোমনাথের আনন্দ দেখে কে। ইন্দ্রাণী যখন ছোট্ট মেধাকে নিয়ে দিল্লি ফিরে গেল, তখন কিছুদিন সোমনাথ একটু মনমরা হয়ে থাকতো। তারপর ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে আবার জীবন আপন গতিতে চলতে লাগলো। সোমনাথ বলতো, কলকাতা নিজের বাড়ি ছেড়ে বেশি দিন কোথাও ভালো লাগে না। সেই সোমনাথ গত 1 বছর ধরে দিল্লিতে, আর আরও আশ্চর্য, কারোর সাথে যোগাযোগ রাখারও কোনো রকম চেষ্টা করে না। এর আগেও সুমিত ইন্দ্রাণী অনেকবার বলেছে সোমনাথকে ওখানে গিয়ে থাকার কথা। সোমনাথ না বলেছে বারবার। গত বছর তো বছরের শুরু থেকেই বলছিল। ইন্দ্রাণী প্রায় রোজ ফোনে বলে, বাবা তুমি এখানে এসে কিছুদিন থাকো। শুনে নির্মাল্য বলেছিল, এখন শ্বশুরমশাইকে প্রয়োজন, মেয়ের স্কুল, নিজের চাকরি, তাই বারবার ডাকছে তোমায়। খবরদার যেও না, ওখানে গেলে একদম আটকে পড়বে। আমরাও সায় দিয়েছিলাম, হতেই পারে, না হলে এতবার বলছে কেন? আগেও বলেছে, কিন্তু এরকম নয়। সোমনাথ আমাদের কথায় ইনফ্লুয়েন্সড হয়েছিল কিনা জানি না, দিল্লি যায়নি। প্রায় 1 বছর পর পুজোর সময় সুমিত্রা এলো, এবং তারপরেই হঠাৎ সোমনাথকে সঙ্গে নিয়ে চলে গেল। কেন হঠাৎ এই সিদ্ধান্ত আমরা জানার কোনো সুযোগই পেলাম না। আমরা সেরকম জানার চেষ্টাও করিনি সেই মুহূর্তে। ভেবেছি ও নিশ্চয়ই কালী পুজোর আগেই ফিরে আসবে। সেই থেকে আর আসেনি। বাড়িটা 1 বছর বন্ধ পড়ে আছে। নিচে ভাড়াটে আছে, তাই কিছুটা নিশ্চিন্ত। আজ এতদিন পর সেই সোমনাথের চিঠি। তোমরা সকলেই হয়তো আমার ব্যবহারে খুব অবাক হয়েছ। গত 1 বছর আমি তোমাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখতে পারিনি বলাটা হয়তো সত্যি বলা হবে না। ইচ্ছে করলে যে একটু যোগাযোগ রাখতে পারতাম না তা নয়, ইচ্ছেটাই হয়নি। তোমাদের উপর কোনো রাগ বিদ্বেষ নয়, আত্মীয় স্বজন, অন্যান্য বন্ধু বান্ধব কারোর সঙ্গে যোগাযোগ রাখার ইচ্ছে হয়নি। সুমিত ইন্দ্রাণী যখন গত পুজোয় কলকাতা গিয়েছিল, পুজোর অষ্টমীর দিন অঞ্জলি দিতে গিয়ে সুমিত অসুস্থ হয়ে পড়ে। তোমাদের মনে আছে হয়তো। আমি ভাবি গরমে ভিড়ে হয়তো শরীর খারাপ হয়। আমি ডাক্তার ডাকতে চাইলে ইন্দ্রাণী বলে ওর কাছে ওষুধ আছে, ও দিয়ে দেবে। বুঝতে পারি শরীরটা সুমিতের বেশ খারাপ। অষ্টমীর দিন ওরা সারা দিন বাড়িতেই থাকে। নবমীর দিন একটু ভালো হলে সন্ধ্যায় অল্প কিছুক্ষণের জন্য বেরোয়। দশমীর দিন ইন্দ্রাণী মাকে বরণ করে যখন বাড়ি ফেরে, আমি বলি, কি সুন্দর লাগছে তোকে, ঠিক যেন দুর্গা প্রতিমা। ইন্দ্রাণী হঠাৎ কান্নায় ভেঙে পড়ে। আমি কারণ জিজ্ঞাসা করায় কিছু বলতে চায় না। আমি একটু জোর করি, বল আমাকে কি হয়েছে। সুমিত তো এখন ঘুমোচ্ছে, চুপি চুপি বল। ও চোখ মুছতে মুছতে অভিমানের সুরে বলে, সেই জানুয়ারি মাস থেকে তোমাকে বলছি দিল্লি এসো, তুমি এলে না। সুমিতের তোমাকে খুব প্রয়োজন বাবা, ওর 2nd স্টেজ লিভার ক্যান্সার। ইন্দ্রাণী বলে, আমি ওকে এই বছরে যতটুকু চিনেছি আমি জানি তোমার মতো বন্ধু ওর আর কেউ নেই। ডাক্তাররা বলেছেন এই সময় মেন্টাল স্ট্রেংথটা ধরে রাখা খুব প্রয়োজন। তাই তোমাকে চাই আমাদের পাশে। ফোনে তোমাকে বলতে চাইনি, বলতে বলতে অঝরে কাঁদতে থাকে। আমার মাথায় পুরো আকাশ ভেঙে পড়ে।
এক মুহূর্ত সময় নষ্ট না করে আমি ওদের সাথে দিল্লি আসার ব্যবস্থা করি। তারপর থেকে গত 1 বছর শুধু ডাক্তার, হাসপাতাল, কেমোথেরাপি, ওষুধ, নার্স, তার মধ্যেও ছোট্ট মেধার প্রশ্ন, বাবার কি হয়েছে? বাবা বারবার হাসপাতালে যাচ্ছে কেন? বাবা আমার সাথে খেলে না কেন? জীবনটা নিমেষে কেমন বদলে গেল। এখনো পরিস্থিতির উন্নতি হয়েছে সেরকম তা বলতে পারবো না। ওরা শীঘ্রই মুম্বাই যাচ্ছে এক বিশেষজ্ঞ চিকিৎসককে কনসাল্ট করার জন্য। তখন কিছুদিনের জন্য আমি কলকাতায় যাব। আগের মতো আড্ডা দিতে পারবো কিনা জানি না, তবে তোমাদের সকলের সাথে নিশ্চয়ই দেখা করব। সুমিতের এখন আমাকে খুব প্রয়োজন, তাই আপাতত ওর সাথেই থাকার সিদ্ধান্ত নিয়েছি। একটা কথা মনে হচ্ছে বারবার, ডিজিটাল যুগে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, স্মার্টফোনের জন্য কমিউনিকেশন এত সহজ হয়ে গেছে বলে আমরা মনে করি। সত্যিই কি তাই? মনের কথা আজও মুখ ফুটে বলতে হয়। এই ডিজিটাল ওয়ার্ল্ড কি মনের কথা কমিউনিকেট করতে পারে নিজে থেকে? ওরা ভালো আছি বলতো, আর আমিও তা বিশ্বাস করতাম। গত 1 বছর আমিও তোমাদের বলেছি ভালো আছি, তোমরাও বিশ্বাস করেছো। আর এই ভালো আছির আড়ালে লুকিয়ে থাকা গল্পগুলো আমরা নিজেদের মতো সাজিয়ে নিই। নিজেদের যেটা ভাবতে ভালো লাগে ভেবে যুক্তি দিয়ে বুঝিয়ে দিই নিজেই নিজেকে। তাই আজ কেন জানি না চিঠি লিখতে খুব ইচ্ছে হলো। জমে থাকা কথাগুলো তোমাদের মতো বন্ধুদের জানাতেই হতো। ভালো থেকো, শীঘ্রই দেখা হবে। সোমনাথ।